আসসালামু আলাইকুম। আজকে 5ই মে 2025 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে এই ইউনিটের কোশ্চেনের ফিজিক্স পার্টটা সমাধান দিয়েছি। যেহেতু আগামীকাল বি ইউনিটের পরীক্ষা, এই বি ইউনিটে তো আমাদের ফিজিক্স পার্ট আছে। তোমরা এই কোশ্চেনগুলো থেকে আইডিয়া নিতে পারো কালকে কিরকম টাইপস এর কোশ্চেন হতে পারে, এবং যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমনও পেয়ে যেতে পারো। তো যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে নিবে। আজকে যেহেতু এই ইউনিটে ম্যাথ থাকে না, সুতরাং তোমরা ম্যাথ কোশ্চেন সম্পর্কে তেমন আইডিয়া পাও না। তো এটি ধারাবাহিকতায় আমরা আজকে 2018-19 সেশনের ম্যাথ কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা আইডিয়া নিব যে কি টাইপস এর কোশ্চেন হতে পারে, কি টাইপস এর কোশ্চেন হতে পারে এবং কি কি রকমের কোশ্চেন আসতে পারে। আর এই সময় ফুল সিলেবাসের পরীক্ষাটা হইতো, আমি ফুল সিলেবাসে কোশ্চেনই নিছি। তো এবারও ঠিক বলা যাচ্ছে না ফুল সিলেবাস থেকে কোশ্চেন হতে পারে। তো শর্ট সিলেবাসটাই বেশি ফোকাস করবে, শর্ট সিলেবাস থেকেই বেশি কোশ্চেন থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে করো, আমি বলে দিব কোন কোন টপিক থেকে কোশ্চেন রিপিট আসে। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি। ঠিক আছে? তো দেখো এখানে বলছে যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা নির্ণয় করতে বলছে। তো দেখি কি বলছে আসলে, আমরা দেখি। যে সরলরেখা অক্ষদ্বয়, তাহলে অক্ষরেখা আমাদের রাখতে বলছে। আমরা এক্সিস আঁকাইনি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আঁকলাম। কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় রেখাটা? 1,5 বিন্দুতে। আমরা র্যান্ডম ধরে নিলাম এটা আমাদের সেই পয়েন্টটা, এইটা হলো আমাদের সেই পয়েন্টটা 1,5 র্যান্ডমলি। ওকে, এটা। আর আমরা ছেদক আকৃতির রেখার সমীকরণ জানি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি। তাহলে এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? a, 0 বিন্দুতে। এটা আশা করি জানো। ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত আসবে? 0 প্লাস a ডিভাইডেড বাই 2, আর আসবে 0 প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এই যে a বাই 2 এর মান হবে কত? 1। তাহলে এর মান পাবা তোমরা, একটা আমরা পাইলাম, ছিল। তারপর এখানে পাবো b বাই 2 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে লেখা যাবে b ইকুয়াল টু কত? 10। তাহলে এখন তুমি বসাই দিলে সরলরেখার সমীকরণ পাই যাবে। x বাই আসবে 2 প্লাস y বাই আসবে কত আমাদের? y বাই আসবে 10 ইজ ইকুয়াল টু 1। তাহলে লসাগু যদি করি 10 আসবে, 5x প্লাস y ইজ ইকুয়াল টু 10। তাহলে 5x প্লাস y দুঃখিত ইজ ইকুয়াল টু 10। এই হলো আমার ইকুয়েশন। এখন তুমি ম্যাচ করো কোনটা হয় আমাদের রেজাল্ট। 5x প্লাস y ইজ ইকুয়াল টু 10, এটা হলো আমাদের রেজাল্ট। এখন এখান থেকে আরো কি কি টাইপস এর প্রশ্ন করতে পারে আমি তোমাদের বলে দিই। তোমাদের বলে দিবে যে এটা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ তৈরি করে সেটার ক্ষেত্রফল কত। তাহলে এটার ভূমির দৈর্ঘ্য কত আসলো? a, আর উচ্চতা কত আসলো? b। তাহলে এই যে ট্রাইঅ্যাঙ্গেলটা, এই ট্রাইঅ্যাঙ্গেলটার ক্ষেত্রফল কত আসবে? হাফ ইন্টু a ইন্টু b। যেহেতু এগুলো নেগেটিভ হতে পারে ওই জন্য আমরা মডুলাস নিয়ে নিব, গুণ করার পর মডুলাস মানটা নিয়ে নিব। ঠিক আছে? ক্ষেত্রফল এটা। আরো কি বলতে পারে? এই যে ছেদকৃত অংশের দৈর্ঘ্যটা জানতে চাইতে পারে। তাহলে এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, সমকোণ তৈরি হয়েছে যেহেতু। তাহলে এই যে ছেদকৃত অংশের দৈর্ঘ্য যদি আমি b ধরে নেই, ছেদকৃত অংশের দৈর্ঘ্য যদি আমি p ধরে নিই, তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার। p ইকুয়াল টু লিখতে পারবা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? এই যে এই জিনিসগুলো তোমার কাছে জানতে চাইতে পারে অ্যাডিশনালি। এইখান থেকে তো কোশ্চেন করছে, অ্যাডিশনালি কি জানতে চাইতে পারে আমি বলে দিলাম। তো এই ছেদক আকৃতির ফর্মুলাটা একটু ভালো করে দেখবা, এটার ব্যবহারটা। দেন আমরা পরবর্তীটায় যাই। আচ্ছা, তো এখানে এটা একটা কি সরলরেখা, এটা তোমার এই যে পরাবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান চাইছে। তার আগে আমি বলে নেই, একটু বলে নেই। স্ট্যান্ডার্ড আকৃতি আমাদের কাছে দুইটা আছে পরাবৃত্ত, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, y ইকুয়াল টু mx প্লাস c এর
স্পর্শক হলে একটা সত্য আছে, এই সত্যটা তোমার মাথায় রাখতে হবে, যেহেতু অ্যাডমিশন যত দ্রুত সলভ করতে পারবা তত তোমার জন্য ভালো। স্পর্শক হলে কি হবে, এই যে সরলরেখার কনস্ট্যান্টটা হবে এ বাই এটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। কারণ এর বাইরে কি নাই, এর বাইরেও আছে, এর বাইরেও আছে, আরেকটা আছে, সেটা কি আবার, সেটা আমরা দেখি। এর বাইরে কি আছে, আরেকটা স্ট্যান্ডার্ড পরাবৃত্ত এরকম আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটাকে যদি y ইকুয়াল টু mx প্লাস c রেখাটা যদি এর স্পর্শক হয়, এর যদি কি হয়, স্পর্শক হয়, স্পর্শক হলে আমি এখানে ইন ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তো যেগুলা কোশ্চেন আছে আমি শুধু এগুলাই সলভ করাচ্ছি, এর বাইরেও তোমাকে কোশ্চেন সলভ করে দিচ্ছি। সুতরাং তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তোমার ভর্তি পরীক্ষায় অনেক কিছুই তুমি কমন পেয়ে যেতে পারো, যদি আল্লাহ তোমার রিজিকে রাখে আর কি, তাহলে তুমি অনেক কিছুই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো এটা যদি স্পর্শক হয় তাহলে কি হবে এখানে, তাহলে এখানে সি ইকুয়াল টু হবে এ এম স্কোয়ার, মাথায় রাখবে। তো আমাদের এর মান লাগবে, এম এর মান লাগবে, ওকে। তাহলে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে m এর মান পাই যাচ্ছে এখানে 2, আর সি তো সি থাকলো, এটা পাই গেল। আর এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 6x আছে, এটাকে কম্পেয়ার করব, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, 4a ইজ ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু কত লিখতে পারবা, 3/2। সি এর মান জানতে দিয়েছে, তাহলে সত্যটা আমরা কি জানি, সত্য মতে কোন আকৃতিটা ফলো করছে, এই আকৃতিটা। তাহলে এখানে কি হবে, c is equal to a divided by m। তাহলে এখানে এর মান কত, 3/2, 3 divided by 2, m এর মান কত 2, তাহলে c এর মান আসতেছে আমাদের 3/4। দেখো কতটা ইজিলি সলভ করা গেল। এই কোশ্চেনটা ছিল, এবার হয়তো তোমাদের বেলা এটার মতো আকৃতি দিয়ে দিতে পারে, দিতেই পারে, তো আমরা প্রিপেয়ার থাকবো সবসময়, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এটার অপশন হবে আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, কে এর মান কত হলে, এটা একটা সরলরেখা, এটা আরো একটা সরলরেখা, এই যে এটা আরো একটা সরলরেখা, এদিকে একটা সেকশন, হ্যাঁ এটা একটা রেখাত্রয় সমবিন্দু হবে। মানে কি, কয়টা রেখা, 3টা রেখা। আমি একটু বুঝাই জিনিসটা আগে, এটা একটা রেখা, এটা একটা রেখা, এইটা একটা রেখা। দেখো তো 3টা রেখায় কি একই বিন্দু দিয়ে গেছে না, মানে এখানে একটু বুঝো ব্যাপারটা। এই রেখার সমীকরণ নিলাম আমি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল 0। এই রেখার সমীকরণ নিলাম a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল 0। এই রেখার সমীকরণ নিলাম a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল 0। তাহলে এই তিনটাই যদি সমবিন্দু হয়, সমবিন্দু হলে, সমবিন্দু হলে এগুলার দ্বারা তুমি একটা নির্ণায়ক ফর্ম করবা। প্রথমে নিবা এক্স এর সহগগুলা নিয়ে, a1 a2 a3 নিলা, তারপর y এর সহগগুলা নিবা দ্বিতীয় কলাম, b1 b2 b3 নিলা, তারপর ধ্রুবক গুলা নিবা c1 c2 c3। তাহলে এই যে ডিটারমিনেন্টটা পাইলা, এই ডিটারমিনেন্টের মানটা কত হবে, 0। তাহলে এটা হবে সমবিন্দু, আদারওয়াইজ সমবিন্দু হবে না। এই হলো কন্ডিশন। তাহলে আমার দেওয়া আছে কি কি, আমার দেওয়া আছে x মাইনাস ওয়াই উইথ চিহ্ন সহ নিবা প্লাস 5 ইজ ইকুয়াল 0, এটা একটা। আরেকটা দেওয়া আছে x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল 0, আরেকটা দেওয়া আছে kx মাইনাস ওয়াই আর প্লাস 13 ইজ ইকুয়াল 0। তাহলে এদের সমবিন্দু হলে, রেখাত্রয় সমবিন্দু হলে, তাহলে লিখতে পারবা x এর সহগগুলো কত, 1 1 k, y এর সহগ মাইনাস 1 1 মাইনাস 1। ওকে, দ্যাটস ইট। ধ্রুবক পদ 5 মাইনাস 1 13, এর মানটা কত হবে 0। এখন এখানে বিস্তৃত করলে আননোন কে একমাত্র কে, এর মানটা ইজিলি বের হয়ে যাবে। আমি এদিক বরাবর বিস্তৃত করি, 1 সারি বাদ দিলাম, কলাম বাদ দিলাম, 13 মাইনাস 1, তারপর এদিক বরাবর করতেছে মাইনাস সহগুণকের সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে মাইনাস 13 মানে 7 প্লাস 5। এরপর কে নিব, কে নিব, প্লাস কে সারি বাদ কলাম বাদ 1 মাইনাস 5।
ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা পাবো 12 মাইনাস এখানে কত পাবো -8, তাহলে এটা কত হয়ে যাবে +8। তারপর এখানে -4k ঠিক আছে, ইজ ইকুয়াল 0। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারতেছি 4k ইজ ইকুয়াল টু কত 20। তাহলে k ইজ ইকুয়াল টু কত আসবে 5। দেখো কতটা ইজিলি আমরা সলভ করতে পারলাম। এর মান কত আসলো 5। এটা হলো আমাদের রেজাল্ট। আশা করি বুঝছো, এই টপিকটা একটু মাথায় রাখো। ওকে, আমরা পরবর্তীটায় যাই। হ্যাঁ, এই টপিক থেকে ভাই কোশ্চেন দিবে। এই টপিকটা যদি আমি তোমাকে একটু সাইডে বুঝাই কি কি টাইপসের কোশ্চেন হতে পারে, আমি তোমাকে একটু সাইডে বুঝাই। এটা দেখো, আমি একটু সাইডে বুঝাই। এটা একটা বল, এই বলটাকে তুমি ছুঁড়ে মারবা। দেখো, এই বলটাকে তুমি ছুঁড়ে মারলা কত বেগে, ইউ বেগে ছুঁড়ে মারলা। এই বলটাও কি করলো, কিছুটা উপরে গেল, উপরে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, এটা হলো ম্যাক্সিমাম হাইট এখানে গেল, গিয়ে আবার মাটিতে পতিত হইল। এটা হলো কি ম্যাক্সিমাম হাইট। এই যে সর্বোচ্চ উচ্চতা কত ক্যাপিটাল এইচ, এই সর্বোচ্চ উচ্চতা অনেক সময় নির্ণয় করতে বলে। আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় স্মল টি সেটা বের করতে বলে। আর পর্যায়কালটা কি, এখান থেকে রওনা দিচ্ছে ঘুরে আবার ওই জায়গায় আসছে, এটাকে বলা হয় পর্যায়কাল বা কতক্ষণ শূন্যে অবস্থান করতেছিল এটা। তাহলে এই এইচ মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য এই সময় এইটা বের করা হয় u²/2g দিয়ে। ঠিক আছে, আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময়, এখান থেকে একটা কোশ্চেন দিবে ভাই, এই জন্য এটা কেয়ারফুল, বা প্রজেক্টাইল থেকেও দিতে পারে। তাহলে এখানে তোমার t ইজ ইকুয়াল টু হবে u/g, আর টোটাল পতন কালটা কত হবে, একেবারে এখান থেকে টোটাল আবার এই জায়গায় আসছে পতন কাল, এটাকে যদি আমি ক্যাপিটাল টি বলি, দেখো এখান থেকে যতটুকু সময় লাগবে ওখানে উঠতে নামতে ততটুকু, তাহলে এটা কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 2u/, খুবই কেয়ারফুল, এটা মাথায় রাখবা। আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এই উলম্ব বেগটা শূন্য হয়ে যায়, অর্থাৎ শেষ বেগটা 0 হয়ে যায়, মাথায় রাখবা। তাহলে এখন আমরা এটা পড়ি, এই প্রবলেমটা কি বলছে। একজন লোক 49 মিটার পার সেকেন্ডে একটি বলকে খাড়া উপরের দিকে ফেলছে। এর মান বলা আছে আদি বেগ কত বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবে। বলটি কতক্ষণ শূন্যে অবস্থান করবে, এই যে টোটাল কতক্ষণ, এটা তোমার জানতে আছে। তাহলে t ইকুয়াল টু 2u/g। ওকে, তাহলে t ইজ ইকুয়াল টু এখানে কত, এখানে 2 ইনটু 49 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমি নিচে একটা 10 দ্বারা গুণ করে দিলাম, উপরে একটা 10 দ্বারা গুণ করে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না এতে। তাহলে 49 আর 2 গুণ করলে কত হয় 98, 98, 10টা রাখলাম, আর এখানে 10 দিয়ে গুণ করলে দশমিকটা চলে যাবে, এটা কাটা। তাহলে এখানে t এর মান কত আসতেছে 10 সেকেন্ড। খুব ইজিলি বের হয়ে গেল, কারণ তোমাকে বলতে পারতো ধরে নাও সর্বোচ্চ উচ্চতা কত, এটাও আমরা বের করতে পারতাম, সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করতে বলতে পারতো। আবার আরো কি বলতে পারতো, যে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে, এর অর্ধেক সময় 5 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি তোমার জানতে চাইতো সেটাও আমরা কিন্তু বের করতে পারতাম। আমি যদি সেটাও বের করে দিই, a ইজ ইকুয়াল টু কত আসবে u²/2g। তাহলে u এর মান কত 49, স্কয়ার করব না, ইনটু 49 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, 2 ইনটু 9.8। তাহলে এখন নিচে যদি আমি একটা 10 দ্বারা গুণ করে দেই, উপরেও যদি 10 দ্বারা গুণ করে দিই, তাহলে উপরেটা ওভাবে থাক 49 ইনটু 49 ইনটু 10, আর নিচে কত, এটা 10 দিয়ে গুণ করলে এটা কত আসবে 2 ইনটু 98। তাহলে এটা যদি কেটে দিই, এখানে আসবে 2, তাহলে এটা এখানে কাটলে কত পাবা 5। তাহলে এখানে যদি গুণ করো কত পাবা 5 5 25, 250 থেকে 5 বাদ 245 ডিভাইডেড বাই 2। তাহলে 245 হবে কি 122.5, এটা আসবে। ঠিক আছে, তো এটাও তোমার চাইতে পারে, এই আর কি। আমরা পরবর্তী প্রবলেমে যাই, আমাদের এটা রেজাল্ট ছিল, এটা দিয়েছি। আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। তো এই ম্যাথটা আসলে ভাই তুমি স্কিপ করবা, এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। আমি করাই দিচ্ছি কিভাবে হবে, আমি করাই দিচ্ছি তোমাকে এটা কিভাবে হবে। আমি তোমাকে এটা সলভ করাই দিচ্ছি এটা কিভাবে হবে, কিন্তু এই ম্যাথটা তুমি স্কিপ করবা, কারণ এই ম্যাথটা
অনেক টাইম লাগবে, এত টাইম তুমি পাবা না ওখানে, এত টাইম পাবা না। তো ধরো এটা একটা অঙ্ক, কি এটা ছিল মেবি এটা, yes। দেখো একটি শূন্য কূপে একটি পাথর টুকরা ফেলা হলো, 3.5 সেকেন্ড পরে টুকরাটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ 327 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ 9.8, কূপের গভীরতা কত। এখন দেখো ঘটনা কি ঘটছে এখানে। এই যে পাথর খণ্ডটাকে আমি ফেলে দিলাম, এখানে পানি ছিল, তাহলে এই কূপটার গভীরতা কত? কূপটার গভীরতা h ধরে নিলাম। তাহলে এই পাথর খণ্ডটা প্রথমে যাবে, এটা আদিবেগ কত, এখানে 0, মুক্তভাবে পড়বে, পরে এখানে পাথর খণ্ডটা আঘাত করবে, ফলে একটা সাউন্ড ক্রিয়েট হবে। এই সাউন্ডটা আবার এখানে গিয়ে তোমার কানে শোনা যাবে। তাহলে উপর থেকে এই পাথর খণ্ডটা পড়তে সময় লাগবে t1, আর নিচ থেকে শব্দটা যাইতে সময় লাগবে t2। এবং শব্দ কত বেগে চলে? সমবেগে চলে, এটা আমরা জানি। শব্দের বেগ বলা আছে 327 মিটার পার সেকেন্ড। দুইটা সিচুয়েশন, আর তোমার এই যে টোটাল যে টাইমটা, সেই টাইমটা বলে দেওয়া আছে t1 প্লাস t2, এটা কত? 3.5 সেকেন্ড এত বলা আছে। দুইটা সিচুয়েশন, তাহলে পাথর খন্ড পড়ার ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা? h ইকুয়াল টু ut1 প্লাস হাফ জি t1 স্কোয়ার, এটার মান কত? 0। তাহলে h ইকুয়াল টু পাচ্ছ হাফ জি t1 স্কোয়ার। এক নাম্বার দিয়ে রাখলাম। আমার এই কূপের গভীরতা এস এ মান চাইছে। আরো একটা কন্ডিশন কাজে লাগো, আরো একটা কন্ডিশন কাজে লাগো। সেই কন্ডিশনটা কি? এই যে শব্দটা যে উঠবে কত সময় লাগবে? t2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শব্দ কত উচ্চতায় যাবে? h উচ্চতায় কত? v ইন্টু t2। তাহলে h থাকলো, v এর মান কত? 327 t2 পাইলাম। তাহলে 1 আর 2 দেখো তো লেফট হ্যান্ড সাইড গুলো সেম, রাইট হ্যান্ড সাইড গুলো তাহলে সেম করা যায়। তাহলে হাফ ইন্টু এটা 9.8, আর এখানে কি t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 327। এই t2 এর মানটা চাইলে এখান থেকে বের করা যায়। তাহলে t2 এর মানটা আসবে 3.5 মাইনাস t1। বসায় দেওয়া যায়, এটা বসায় দেওয়া যায়। ওকে, তাহলে বসাই দিন। দেখো এইটা ক্যালকুলেশন তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া পারবা না। তাহলে এটা আসবে এখানে 4.9, এটা মুখে করা যায়, ঠিক আছে, এটা মুখে করলাম, কিন্তু বাকিটা তুমি পারবা না। বাকিটা মাইনাস, এখানে 3 মাইনাস মাইনাসে প্লাস হবে 27 t1, আর এখানে মাইনাস 3.5 ইন্টু 327। মানে এটা তো ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে হবে, এটা তুমি এমনি পারবা না, ঠিক আছে। আমি এটা সলভ করে বলতেছি ক্যালকুলেটর, ওই জন্য বলছি এই টাইপস এর অঙ্ক তুমি দিবা না। তোমার একটা অঙ্ক না দিলে চান্স হবে না এমন না, অনেক সহজ অঙ্ক আছে, তুমি সেগুলা দিবা, এটা দিবা না। এটা দিলে তোমার এটাতে অনেক টাইম চলে যাবে, একটু টেকনিক্যালি আমাদের হইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে টি এর মান আসতেছে, একটা হলো t1 অবশ্যই মাস্ট, এখানে 3.33 সেকেন্ড। কারণ এই অঙ্কগুলো দেয় তোমার সময়টা নষ্ট করার জন্য, যেন তুমি এখানে সময়টা অনেক খায় ফেলো, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে টিচারদের তোমাদের পাস করানো যতটা দায়িত্ব থাকে, তার চেয়ে ফেল করানো বেশি দায়িত্ব। কেন? কারণ কতজন পরীক্ষা দিচ্ছে, অনেকজন, তাদের মধ্য থেকে 1200 থেকে 1300 জন চান্স পাবে। তো পরীক্ষা দিবা 70,000 80,000, তো এর মধ্যে অল্প কিছু জন তোমার চান্স পাবা, ঠিক আছে। ওই জন্য এখানে ফেল করার প্রায়োরিটিটা বেশি তোমাদের, ওই জন্য এরকম ম্যাথ এগুলা কখনোই করা যাবে না। তাহলে এটা তো সম্ভব না, এটা পসিবল না। তাহলে এখন তুমি যদি এখানে বসায় দাও t1 এর মানটা, তাহলে তুমি পাই যাচ্ছ। তাহলে a ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু এর মান 3.33 এর উপর স্কোয়ার। দেখো ক্যালকুলেটর ছাড়া এটা কখনো সম্ভব না। 0.5 ইন্টু 9.8 ইন্টু 3.33, এবং ক্যালকুলেটর দিয়ে অনেক সময় লাগতেছে এটা। তাহলে এটা ইজ ইকুয়াল টু আসে আমাদের 54.33 এত মিটার। আশা করি বুঝতে পারছো, 54.33 এটা হলো আমাদের আনসার। তো এই টেস্টের অঙ্ক স্কিপ করবা। এই যে দেখো, কত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের মানের দ্বিগুণ উচ্চতা আসবে। এই যে ম্যাক্সিমাম হাইট কম পড়ে গেছে, দেখো একইবার। তাহলে এইটা বলে দিছে আমাদের কি? অভিকর্ষ ত্বরণ কত? জি। এই যে অভিকর্ষ ত্বরণ আমি ধরে নিলাম জি, এর কত গুণ উচ্চতায়? দ্বিগুণ, মানে মানের সংখ্যা কত, মানের দ্বিগুণ উচ্চতায়, এটা বলে দিছে। কত বেগে নিক্ষেপ করতে হবে তা জানি, আমি ধরে নিচ্ছি ইউ বেগে নিক্ষেপ করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু পাবা ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবা? এইচ ইন্টু টোয়াইস জি। তাহলে এখানে কত আসবে? এইচ এর মান কত? টোয়াইস জি ইন্টু টোয়াইস জি। এটাকে যদি রুট করো তাহলে ইউ এর মান পাবা 2g। ইউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 2 ইন্টু 9.8, তুমি দশমিক বাদে গুণ করো,
8 2 16 6 হাতে 1 9 2 18 আর 1 19 এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম এত মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো অঙ্কটা, খুবই ইজি এবং এখান থেকে তোমার কোশ্চেন থাকবেই, ঘুরায় পেঁচায় যে কোনো কিছু একটা বলবে। 19.6 এই তো ব্যাখ্যা করে ফেলছি আগে, ওই জন্য চিত্র আঁকালাম না। ওকে, ভেক্টর ভেক্টর ভেক্টর। তো এখানে কি বলা আছে, তিনটা বল, একটা পি, একটা √3p আর একটা পি সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রথম দুইটা বলের লব্ধি মধ্যবর্তী কোণ চাইছে, দুঃখিত লব্ধি না মধ্যবর্তী কোণ। তাহলে মনে রাখবা সাম্যাবস্থা সৃষ্টি করলে যেই দুইটা বলের মধ্যকার কোণ বের করতে বলবে সেই দুইটা বলের লব্ধি হবে তৃতীয়টা। তাহলে কার কার লব্ধি জানতে চাইছে, কার কার মধ্যবর্তী কোণ বোধ, তাহলে এই যে পি আর একটা হলো √3p এর মধ্যকার কোণ আমরা ধরে নিলাম, এর মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম আলফা, এটা বের করতে হবে। তাহলে এদের লব্ধি কি পি, এই যে আর এর মানটা হবে আমাদের কি পি। তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানতাম, আর ইকুয়াল টু √p² q², পি এর মান এবার কত পি, কিউ এর মান কত √3p, √3p এর উপর হোল স্কয়ার প্লাস 2 ইনটু পি, কিউ এর মান √3p cos আলফা। দুদিকে যে স্কয়ার করবো আর এর মান p² আসলো, এখানে p², এখানে 3p², এখানে 2√3p² cos আলফা। এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2√3p² cos আলফা, আর এটা এদিকে নিয়ে গেলে মাইনাস 3 ইনটু p², এটা এটা কেটে যাচ্ছে। এই √3 এই 3 কাটলে এখানে একটা √3 অবশ্য থাকে, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3/2। নেগেটিভ মান আসছে, তার মানে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল নাই এখানে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমরা কি পাবো এখানে, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস √3/2। সেকেন্ড কোয়াড্রেন্ট না, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল গুলো এরকম হয় 180 মাইনাস cos ইনভার্স, এটাকে লেখা যায় √3/2। ওকে, খুব ইজি। এবার চিন্তা করো cos কত ডিগ্রি মান, √3/2 30 ডিগ্রি মান, এই যে একটু জানা থাকতে হবে। তাহলে আলফার মান কত পাইলা 150 ডিগ্রি। আমি চেষ্টা করছি ইজি করে সলভ করানো, তোমাকে এটা করে বুঝছো, আমরা পরবর্তীটা যাই। তাহলে সাম্যাবস্থা বললে কি, যাদের মধ্যকার কোণ বের করতে বলবে তারা বাদে 3 নাম্বার বলটা যে থাকবে সেটাই হবে ওই দুইটার লব্ধি। ওকে, কথাটা যেন মনে থাকে। ওকে, এটা দেওয়া আছে sin θ = sin ইনভার্স 4/5। তাহলে sin θ এর মান কত আসবে, যেমন অনেক ইজি কোশ্চেন, কিচ্ছু নেই এটা। sin θ = আসবে 4/5। cosec চাইছে না, cosec θ মানে তুমি কি জানো ভাই, এটা একদম 9 10 এর কোশ্চেন, ইজি, কিচ্ছু নাই। তাহলে এটা মান বসায় দাও, তাহলে কত উল্টে যাবে, তাহলে আসবে 5/, দেখো এই টাইপস এর কোশ্চেন আনসার করতে হবে। পরে যদি তোমার সময় থাকে তাহলে তুমি কঠিন গুলো যাবা, যেগুলা তোমার কি করবে ম্যারিটটাকে সামনে নিয়ে আসবে, ভালো সাবজেক্ট পেতে, যেটাতে তোমার হেল্প হবে। কিন্তু প্রথমে কি করতে হবে, আমাদের চান্সটা নিশ্চিত করতে হবে, ওই জন্য সহজ কোশ্চেন গুলো আমরা আগে আনসার করে আমাদের চান্সটা নিশ্চিত করব। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বেশ দেখো n এর মান পূর্ণ সংখ্যা হলে কয়েকটা আকৃতি আছে, ঠিক আছে, কয়েকটা আকৃতি আছে, এই আকৃতিগুলো মনে রাখতে হবে। দেখো তাহলে এখানে যদি তুমি n এর মান যে কোনো কিছু বসাও, যেমন সাইন আমি লিখে দিচ্ছি nπ প্লাস -1 বিপরীত ত্রিকোণমিতি লিখলে আর কি, আমি ব্যাখ্যা দিব না, ইনটু আলফা। এই কন্ডিশনটা সবসময় কি আসবে, সাইন আলফা। তুমি n এর মান দুনিয়া যা কিছু নাও না কেন, ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যা নিবা আসবে। তারপর tan nπ প্লাস থিটা, তাহলে এটা জাস্ট তোমার আসবে tan থিটা। ওকে, তারপর cos 2nπ প্লাস মাইনাস থিটা, এটা অলওয়েজ আসবে কি এখানে সবার জন্য n এর কন্ডিশন কি, এটা তুমি মনে রাখতে পারো। তুমি ভ্যালু বসায় চেক করতে পারো, কিন্তু এত পরিমাণ সময় তুমি পাবা না এই জিনিসগুলো, এই জন্য একটু মাথায় রাখলে তোমার জন্য হেল্পফুল হবে। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, sin nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/3, এখানে আলফার পরিবর্তে আছে π/3, তাহলে এখানে তুমি কি লিখতে পারবা sin π/3। sin π/3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হলো √3/2। বুঝছো, তাহলে এগুলা হলো জেনারেল ফরম্যাট। বিপরীত ত্রিকোণমিতি করতে গিয়ে আমরা যখন সাধারণ সমাধান করি তখন এগুলা কাজে লাগে, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এটা হলো আমাদের রেজাল্ট। পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি ছক্কাতে কয় ওঠার সম্ভাবনা। আচ্ছা, কয় রকমের নমুনা হতে পারে, মনে করো প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় 3,
প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 4, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 5, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6। তাহলে 1 নিয়ে এরকম 6টা কন্ডিশন, প্রথম ছক্কায় 1 নিয়ে, তারপর দ্বিতীয় ছক্কায় 2 নিয়ে, এরকম আবার 6টা। তাহলে এরকম কয় রকমের কম্বিনেশন পাবা? 6 × 6। তাহলে নমুনা ক্ষেত্রের সম্ভাব্য মান এখানে এখানে আমাদের কত রকমের ঘটনা ঘটতে পারে? 36 রকমের। এখন আমার কি অনুকূল ঘটনা জানতে চাইছে। অনুকূল ঘটনা কি? আমার যেটা চাইছে সেটা হলো অনুকূল ঘটনা, এটা হলো অনুকূল ঘটনা। আর এই যেটা পাইলাম এটা হলো কি মোট ঘটনা। মোট ঘটনা, মোট ঘটনা 36টা। অনুকূল কি বলছে? দুইটাতেই ছক্কা। আচ্ছা, দুইটা ছক্কাতে ছক্কা কয়বার উঠতে পারে? একবার উঠতে পারে। আর মনে রাখবা সম্ভাবনা বা সম্ভাব্যতা, সম্ভাব্যতা ইজ ইকুয়াল টু উপরে হবে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, যদিও এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। পার্সেন্টেজে নিতে চাইলে 100 দ্বারা গুণ করবা। তাহলে এখানে দেখো অনুকূল ঘটনা 1, মোট ঘটনা কত? 36। ইজিলি চলে আসলো। এটা হলো আমার রেজাল্ট। এখন তোমাকে আরো কি বলতে পারে যে একটা কয়েন আছে আমার কাছে, কয়েন, তাহলে কয়েনে কি কি উঠে? হেড আর কি উঠে? টেল। আমি তোমাকে বললাম হেড উঠার প্রবাবিলিটি কত। তোমার কাছে এই যে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা 2টা, টোটাল ঘটনা। আর অনুকূল ঘটনা কয়টা? আমি বলছি কি টেল উঠার, এই টেলের কন্ডিশন। তাহলে অনুকূল, অনুকূল কতটি? অনুকূল 1টি। তাহলে প্রবাবিলিটি, প্রবাবিলিটি কি আসবে? অনুকূল ঘটনার উপরে আর নিচে হলো টোটাল ঘটনা 1/। এই ছোটখাটো কোশ্চেন দিবে, ঠিক আছে? আমরা পরবর্তীতে যাই। ওকে, ডিফারেন্সিয়েশন থেকে দিছে, জাস্ট ডেরিভেটিভ করব dy/dx। এই যে মাথায় যেটা আছে এটাকে আমরা মনে মনে কিসের মতো ভাববো? x এর মতো। তাহলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x 2x + 1। কাকে x ধরছি? এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে যাকে x ধরছো, 2x + 1। এখানে কি আসলে x আছে? হ্যাঁ x আছে, ডেরিভেটিভ করা যায়। তাহলে e টু দি পাওয়ার 2x + 1, এই 2x কে করলে এখানে 2 পাবা, এটা 0 চলে আসবে। তাহলে এখানে আমরা পাবো জাস্ট 2। তাহলে 2e টু দি পাওয়ার 2x + 1, 2e টু দি পাওয়ার 2x + 1। এটা আমি দিয়ে দিলাম। খুবই সহজ সহজ কোশ্চেন আছে, কঠিনগুলো প্রথমে দেওয়ার দরকার নেই। ওকে, আমরা এটা জানি, দেখো sin ইনভার্স sin θ = θ, ঠিক আছে? অথবা sin ইনভার্স θ = θ। কেন থাকতে পারতো, কত থাকতে পারতো, এরকম। তো এখানে আমরা ইজিলি সলভ করে নিই আগে ddx। তাহলে এই sin আর sin ইনভার্স কেটে গেলে এখানে কি থাকে? x থাকে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত? 1। ভাই কত ইজি কোশ্চেন, তুমি কঠিনগুলো দিয়ে সময় নষ্ট করবা কেন? আগে এগুলা দিয়ে তোমার চান্স নিশ্চিত করো, তারপর তুমি কঠিনগুলো করে তোমার মেরিট পজিশনটাকে সামনে নিয়ে আসবা। প্রথমে চান্সটা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা একটু জটিল, এটাকে তুমি স্কেচ করো ফার্স্ট টাইমে। আমি করে দিচ্ছি, এখানে লিমিট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশন 0 to 1 sin ইনভার্স x dx। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 নিয়ে কাজ করতে হবে। তাহলে লিমিট অনুসারে, অর্থাৎ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আর কি, লিমিট অনুসারে এখানে আমাদের এখন করতে হবে। তাহলে sin ইনভার্স x টা স্থির থাকবে, আর এই যে লিমিটটা আছে না, লিমিটটা আমি একবারে দিয়ে দিলাম, শেষে বসাবো 1 0। sin ইনভার্স x থাকলে ইন্টিগ্রেশন কার হবে? x টু দি পাওয়ার 0 dx মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ ddx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 0 dx হইলো। দেন এখানে কত পাবা? x sin ইনভার্স x মাইনাস বাইরে ইন্টিগ্রেশনটা আছে এখন। তাহলে এটা ডেরিভেটিভ করলে √1 - x², আর এটা ইন্টিগ্রেট করলে কত পাবা? x dx। লিমিটটা বসায় দাও, এখানেই রাখো, পরে বসাবো। তাহলে x sin ইনভার্স x। এখন এটা এই নিচেরটা ডেরিভেটিভ, এই নিচেরটা ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন একটু মনে রাখবা, নিচে যদি √x থাকে আর dx থাকে, তাহলে এটার ইন্টিগ্রেশন হলো 2 কি আসবে? 2 √x। এটা কিন্তু যদি এরকম থাকে, আরেকটু যদি আমি সিম্পলিফাই করে নিই, f of x আর এখানে যদি থাকে f dash of x dx, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে 2√x, ঠিক আছে? এটা মনে রাখ। তাহলে এই নিচেরটা ডেরিভেটিভ কি আসবে? -2x, এটা প্লাস করে দিলাম, এই যে এখানে -2 নিলাম, এখানে একটা হাফ লিখলাম, লেখা যাবে? তাহলে এই নিচেরটা ডেরিভেটিভ কি উপরেরটা? তাহলে এখানে কি 2, নিচেরটা লেখা যায়। তাহলে x sin ইনভার্স x প্লাস 1/2 থাকলো, আর 2√, নিচেরটা 1 - x²। তাহলে বসাও 1 0। এবার তুমি বসাই দাও লিমিট, এটা কেটে গেল। তাহলে লিমিট যদি বসাও 1 sin ইনভার্স 1
ঠিক আছে, প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার, আর 0 বসালে এটা 0 চলে আসবে, মাইনাস 0, আর এখানে 0 বসালে এখানে তুমি কত পাবা, -1। ওকে, দ্যাটস ইট, এতটুকু পাইলাম। তাহলে এখানে sin ইনভার্স 1 মানে কি π/2, এটা তো 0 আসলো, মাইনাস শেষে তোমার কত আছে 1, তাহলে আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন 0 to 1 sin ইনভার্স x dx π/2 -1। তো এই কোশ্চেন তোমার দেখো অনেক টাইম খেয়ে ফেলছে, এই কোশ্চেন তুমি পরে দিবা, পারবা এটা জানি আমি, কিন্তু পরে দিবা, আগে চান্সটা এনশিওর করো, ঠিক আছে। তাহলে এটার आंसर হবে আমাদের π/2 -1। এটা আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আর লিমিট থেকে কোশ্চেন করছে, ভাই তোমার সূত্র মনে নাই, লিমিটের তো এটা সূত্র, লিমিট x টেন্ডস টু 0 হয় sin x ডিভাইডেড বাই x, অথবা লিমিট x বাই sin x, এখানে x টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু 1, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, আরো আছে, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan ইনভার্স x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan ইনভার্স x, অথবা লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x। সবগুলার ভ্যালু কত, 1। এখন তুমি বললে আমার মনে নেই, সূত্র মনে নেই, তাহলে তুমি এই অনিম্ন আকৃতি মনে রাখো, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো এরকম কয়েকটা আকৃতি তুমি মনে রাখো, এগুলো হলো অনিম্ন আকৃতি। যদি হয় তাহলে লব আর হরকে তুমি সেপারেটলি ডিফারেন্সিয়েশন করতে থাকবা যতক্ষণ না লব আর হর থেকে অনিম্ন আকৃতিটা সরে যায়। তাহলে এখানে যদি তুমি বসাও তাহলে কত আসে, 0/sin 0 মান 0, অনিম্ন আকৃতি, তাই ডেরিভেটিভ করে দিতে পারো। এমনিতে বোঝা যাচ্ছে এর মান 1, কোন ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে 1। তাই এরপর দেখি এটা কাজ করে কিনা, লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে এখানে থিটাকে থিটা রেসপেক্টে যেটা টেন্ডস টু 0 থাকবে সেটা রেসপেক্টে ডেরিভেটিভ করবা, কত আসবে 1, আর sin থিটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, cos থিটা। এবার উপরে 1 আসছে, নিচে কি মান বসালে কি অনিম্ন আকৃতি আসে, না আসে না, বসাই দাও, তাহলে cos কত ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে এখানে মানটা পাবা কত, 1/1 which is equal to 1। বুঝা গেছে, এই আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, আমি এটা ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে বুঝাইতে চাই একটু। তোমরা 19 এ পড়ছিলা, দেখাই, এ নিলাম, বি নিলাম, ওকে দ্যাটস ইট। তো এটা এ সেট নিলাম, এটা বি সেট, এই যে এতটুকু জায়গা দেখতেছো এটা কি এ ইন্টারসেকশন বি না, ঠিক আছে দ্যাটস ইট। আর এই টোটাল জায়গাটা কি বলা হবে, এ ইউনিয়ন বি। আমার কাছে তো টুল আছে, আমি একটু সুন্দরভাবে লিখে দেখাই। এই যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা বোঝাবে কি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি। আর যখন এটা থাকবে এবং এটা, তিনটা মিলায়, এইটা এইটা এবং এইটা সহ তিনটা মিলাই বোঝাবে কি জানো, এ ইউনিয়ন বি, ঠিক আছে, ওকে। এখন দেখো এ ইউনিয়ন বি যা হবে, তুমি দেখো এ ইউনিয়ন বি টোটালটাই বোঝাচ্ছে, অথবা এটা বোঝাবে বি ইউনিয়ন এ, এটা বুঝতে, তার মানে এটা সেম লেখা যায়, অবভিয়াস। তাহলে সঠিক আপাতত এটা মনে হচ্ছে, এখন বাকিগুলা কেন সঠিক না, দেখো এ ইন্টারসেকশন বি এতটুক, তো এটা কি এর সমান, এর সমান এই অংশগুলা কি দিছে না, এর সমান না, তাহলে এটা হবে না। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি টোটালটা সেটা কি বি এর সমান, বি তো এতটুক, এদিকের অংশটা কি যাচ্ছে, ইউনিয়ন মানে কি টোটাল, তাই এদিকেরটা কি যাচ্ছে না, এদিকের তো যাচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে কি হবে এটা, এটাও হবে না। তারপর এ ইউনিয়ন বি মানে এই টোটালটা, টোটাল এই অঞ্চলটা, সেটা কি বি ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন এতে এতটুকু সমান কি না, সমান না, তাহলে একমাত্র কোনটা
এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন এ, এটা হলো সঠিক সম্পর্ক, একদম সহজ। 9 থেকে বসে ডোমেইন রেঞ্জ। তাহলে আমরা জানি কোনো একটা ভগ্নাংশের হর কখনো 0 হইতে পারে না, তাহলে এক্স এর মান এখানে কি 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে এক্স নট ইকুয়াল টু 0। আর রুটের ভিতর কখনো নেগেটিভ থাকে না, তাহলে এই রুটের ভেতরে মানটা সবসময় নন নেগেটিভ হয়, নন নেগেটিভ হলে এই মানটা হবে শূন্যের চেয়ে বড়। আচ্ছা, আমি যে সংখ্যা রেখা আঁকাই, এখন দুইটারই ইন্টারসেকশন আমার নিতে হবে, আমরা আঁকাবো এখন, দেখো আঁকাবো। তাহলে এখানে আমি নিলাম এই পয়েন্টটা হলো 0, 0 কি হওয়া যাবে না, বলেই দিছে 0 হবে না, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এখন আমার কাছে অপশন আছে, এই দিকটাও হতে পারে, এই দিকটাও হতে পারে, ফার্স্ট অপশন, মানে এ বলতেছে এই দুইটাই হতে পারে। এখন এর ক্রাইটেরিয়া কি, 0 হচ্ছে বড়, 0 তো নিবে না, আচ্ছা 0 বাদ গেল ভাই, ওকে 0 বাদ, 0 বাদ গেল। বলতেছে কি, তাহলে 0 বাদ গেল, 0 হিসাব বাদ, তাহলে কি বলতেছে 0 হচ্ছে বড়, তাহলে কি এই যে এই লাইনটা না, তাহলে এখন দুইটারই ওভারল্যাপ কিন্তু অংশটা নিব, এটা কত দূর পর্যন্ত গেছে, এদিকে ইনফিনিটি, 0 হচ্ছে বড়, ইনফিনিটির চেয়ে ছোট, তাহলে এক্স হবে আমার কি, এক্স হবে 0 চেয়ে বড়, ইনফিনিটির চেয়ে ছোট, এই চিহ্ন দ্বারা 0 চেয়ে বড় বোঝায় এবং এর চেয়ে ছোট এটা, ঠিক আছে। তাহলে 0 চেয়ে বড়, ইনফিনিটির চেয়ে ছোট, আশা করি বুঝতে পারছো, আর তো কোনো রেস্ট্রিকশন নাই। এই যে দুইটা জিনিসই একবারই আমার মাথায় রাখতে হবে, তাহলে এটাই হলো আমার ডোমেইন, এটাই হলো ডোমেইন, ঠিক আছে। আমরা পরবর্তীটাই চলে যাই। প্যাসকেলের ত্রিভুজের তৃতীয় সারি কোনটি? আচ্ছা, এটা দ্বিপদী বিচ্ছিন্নতে তোমরা 9-10 এ পড়ছিলা, ইন্টার যদি না পড়ে থাকো তাহলে প্রথমটা 1, তারপর এটা এইটা এখানে বসাইতাম 1, এটা এখানে বসাইতাম 1, তারপর এই দুইটা যোগ করে যেটা আসতো ওটা বসাইতাম মাঝখানে, কত আসতো 2, আর এগুলো আবার এখানে এইভাবে বসে যাইতো, গেল। তারপর এই দুইটা যোগ করে এখানে একটা বসাইতাম, এই দুইটা যোগ করে এখানে একটা বসাইতাম, আর এইটা এখানে বসে যাইতো, এইটা এখানে বসে যায়, 1 1 বসলো, 1 আর 2 এ কত হয় 3 3, বুঝা গেছে। এভাবে এভাবে তৈরি হয়। কত নম্বর সারি, এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি, এটা হলো চতুর্থ সারি। আমি যদি একটু মার্কিং করে দেই, একটা একটা 1 গুলো মনে হয় একটু ভালো করে বোঝা যাচ্ছে, 1 আমার তৃতীয় সারি দিয়েছে, তাহলে 1 2 1। 4 নাম্বার সারি চলে বের করতে পারতাম, 5 নাম্বার চলে হ্যাঁ বের করতে পারতাম। এটা কি 1, এটা কি 1, তাহলে এই দুটো এখানে যোগ করে দিবা, তাহলে কত পাবা 4, এই দুটো এখানে যোগ করে আরো একটা পাবা, তাহলে পাবা 6, এই দুটো যোগ করে এখানে আরো একটা পাবা, কত পাবা 4। এখন তোমাকে বলতে পারে যে তৃতীয় সারিতে প্যাসকেলের সারির উপাদান কয়টা, 3টা, চতুর্থতে কয়টা, 4টা, পঞ্চমে কয়টা, 5টা, তাহলে যত নাম্বার ততগুলো উপাদান, ঠিক আছে। আশা করি বুঝছো, আমরা পরেরটাই যাই। ওকে, কমিটি, এটাও বিন্যাস সমাবেশ অধ্যায় থেকে, এটাও ফুল সিলেবাস। আচ্ছা, যখন কমিটি যে কোনো অনেকগুলো জিনিস থেকে যখন একটা সংখ্যা গঠন করার কথা বলবে তখন সেটাতে হবে অনেকগুলো বেছে নিয়ে যখন একটা কমিটি গঠন করা হবে তখন এটা হলো সমাবেশ, ঠিক আছে। তাহলে আমার বলে দিছে এখানে একটা কমিটিতে 4 জন পুরুষ সদস্য ও 3 জন মহিলা সদস্য আছে, ওকে। তাহলে এখানে হলো ম্যান, ম্যান আছে 4, ওমেন, ওমেন, ওমেন আছে কত 3। তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, একটা জিনিস দেখাতে চাই, 5C2 এটা কিভাবে হয়, এটা ক্যালকুলেশনের জন্য মনে রাখবা, 5 লিখবা, 5 লিখবা, 4 লিখবা, ইন্টু 3 লিখবা, আর নিচে 2 ইন্টু 1 লিখবা, লিখলা। তাহলে এখানে এটা এটা কাটলে এখানে আসে 2, তারপর 3 5 15 30, ঠিক আছে। এটা এইভাবে ক্যালকুলেশন করে, একটু মনে হয় ভুল হয়েছে আমার, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও, এটা এইভাবে এখানে যত থাকবে ততগুলা নিবা তুমি, এখানে 5 ইন্টু 4 এক কমেন্ট নিছো, 5 ইন্টু 4 নিছো, আচ্ছা। তারপর এখানে 2 ইন্টু 1, এই যে এইভাবে শুরু হবে, ঠিক আছে, এইভাবে চলে আসবে। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা 6, তো কয়টা নিব এখানে, 6 ইন্টু 5 ইন্টু 4, আর নিচে এখান থেকে শুরু হবে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা 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 কাটা, 4 5 কত আসে 20, 4 5 কত আসে 20, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন। তাহলে এখন বলছে কি, বলছে শুধু পুরুষ অথবা শুধু মহিলা নিয়ে 2 সদস্য বিশিষ্ট কতগুলি কমিটি, এই যে অথবা বলছে, তার মানে কি অথবা বলে যোগ হয়, আমরা সেটে পড়ছিলাম 9 10
তাহলে এখানে চারজন মানুষ থেকে শুধুমাত্র 2জন মানুষ নিয়ে কত রকমের কমিটি গঠন করা যায়? 4C2। 3জন মহিলা থেকে 2জন নিয়ে কত ভাবে কমিটি গঠন করা যায়? 3C2। তাহলে এটা কি করব? 4 ইন্টু কি লিখবো? 3, তারপর এখান থেকে কমাইতে কমাইতে 1 পর্যন্ত 2 ইন্টু কত? 1 প্লাস এখানে 3 ইন্টু কত? 2, দুইটা লিখতে হবে। আর এখানে 2 ইন্টু 1, তাহলে এটা কেটে গেলে এখানে থাকে 2, এটা কেটে যাবে। তাহলে এখানে থাকে 6 প্লাস কত? 3। তাহলে কয়টা? 9টা টোটাল কমিটি গঠন করা যাবে। কয়টা কমিটি? 9টা কমিটি। ঠিক আছে, বুঝছি আমরা পরবর্তীতে। ওকে, এটা বোঝানোর আগে আমি একটু দেখাইনি। a প্লাস বি হোল স্কয়ার, এটা ভাঙো তো, এটা তো আমরা জানি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এটা কি মিডল টার্ম না? মিডল টার্ম। এবার এটা একটু আগে দেখি, তারপর আমি ওখানে যাচ্ছি। এটা আসবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এখানে মধ্যপদ কয়টা? এটাও মধ্যপদ, এটাও মধ্যপদ। এই দুইটাকেই বলা হবে এখানকার কি? মধ্যপদ। তাহলে পাওয়ার যখন জোর তখন মধ্যপদ কয়টা? একটা। তাহলে আমি কি এখানে কনক্লুশন লিখতে পারি? পাওয়ার জোর হলে মধ্যপদ কতটি? একটি। ঠিক আছে, এক। আর পাওয়ার যদি বিজোড় হয়? মধ্যপদ কয়টি হলে? মধ্যপদ দুইটি। মধ্যপদ কয়টি? দুইটি। ওকে, এটা। এখন দেখি কত নাম্বার পদটা মধ্যপদ। তাহলে n এর মানে এখানে পাওয়ার কত? 2 না? কত নাম্বার পদটা মধ্যপদ? 1 নাম্বার পদ, 2 নাম্বার। এখানে একটা মধ্যপদ আছে। ঠিক আছে, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, এটা মধ্যপদ এখানে। ঠিক আছে, আচ্ছা। এরপর এখানে মধ্যপদ দেখি। এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার। ওকে, আচ্ছা। এখানে পাওয়ার যত থাকে মনে রাখবা, পদ সংখ্যা তার চেয়ে কি হয়? একটা বেশি হয়। এটা মনে রাখবা। দেখো, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে তুমি এখানে পদ পাচ্ছিলা কয়টা? দেখো তো, পদ কত নাম্বারে পাচ্ছিলে? 2 নাম্বার না? এটা কেমনে আসছে দেখো তো। n/2, n এর মান 2, 2/2 কত আসে? 1 প্লাস কত? 1। তাহলে এইটাই হলো আমার এখানে কি? মধ্যপদ। এটার ক্ষেত্রে, জোরের ক্ষেত্রে পাইলাম, জোরের ক্ষেত্রে পাইলাম। তাহলে এবার বিজোরের ক্ষেত্রে কি আসবে? বিজোরের ক্ষেত্রে এটা না? এর জন্য পাওয়ার কত? এটা। এর জন্য কি করতে হয় জানো? এর জন্য পাওয়ার জন্য মধ্যপদ গুলা, এটাকে যদি আমি n দ্বারা ডিনোট করে থাকি, তাহলে এখানে একটা n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা একটা হবে। বসাও। 3 আর কি কত হয়? 4, 4/2। তাহলে কত আসবে? 2, দ্বিতীয় পদ। পাইছো? পাওয়া গেছে। প্লাস এটা একটা। আরেকটা হলো n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটা একটা। কিভাবে দেখো? 3 মাইনাস 2, 3 মাইনাস 1, 2 আসে, 2, 2 কত আসে? 1, 1 প্লাস 1, এই যে দ্বিতীয় পদ। বুঝা গেছে? তাহলে আমার এখানে পাওয়ার কি? জোর। তাহলে n এর মান কত? 22। তাহলে মধ্যপদ কত হবে? জোর তো, মধ্যপদ কততম পদটা হবে আর কি? n/2 প্লাস 1, জোর বলে। তাহলে এখানে 22 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে এখানে কত আসবে? 11 প্লাস 1, তাহলে কততম? 12তম পদ। এটাই হবে কি? মধ্যপদ। আমি একটু টাইম নিয়ে বোঝাচ্ছি যেন তুমি পরীক্ষা হলে কি এগুলা ভালোভাবে আনসার করতে পারো। এই টাইপসের কোশ্চেন আসলে আমি এর বাইরে কি কি হতে পারে সেটা তো বলে দিচ্ছি, এই কারণে একটু টাইম লাগতেছে। আমরা পরবর্তীটায় যাই। ওকে, অসমতা, এটাও শর্ট সিলেবাসের বাইরে। মনে রাখবো অসমতা, এটা -9x -1, এটাকে পরম মানের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আমি আগে বলে দিই। এ মনে করো এটা x, এটা মনে করো কি সে সামথিং। যদি এটা অসমতায় প্রকাশ করতে বলে, এই দুইটার গড় নিবা। কি নিবা? গড় নিবা। a প্লাস c ডিভাইডেড বাই 2, এটা গড় না? এটাকে আমি বললাম সে সামথিং, এটা হলো ডি। ডি, এই ডি যে গড় মানটা আসলো, এই গড় মানটাকে তুমি 3 দিকে বিয়োগ করে দিবা। a মাইনাস ডি, এক্স মাইনাস ডি, সি মাইনাস ডি। দেখবা এই সংখ্যা আসতেছে মাইনাস পি, এই সংখ্যা আসতেছে প্লাস পি, এরকম কিছু একটা আসবে আর কি। তাহলে মাইনাস পি এক্স মাইনাস ডি, এটা আসবে কি?
প্লাস পি, এরকম যদি আসে তখন এটাকে আমরা দেখতে পারি এক্স মাইনাস ডি, এটাই হবে তোমার পি এর চেয়ে ছোট, এরকম আর কি। এটা মনে রাখতে হবে। তার মানে এটাকে ভাঙলে এটা পাওয়া যায়, আর এটাকে আমরা ধরে নিছি, ঠিক আছে, আমি ধরে নিছি বোঝানো গেল। তাহলে এই দুটার গড় করো, -9 - 1 ডিভাইডেড বাই 2 কত আসে -5 বাইন্ড ইট। তাহলে -9 যে সূত্রে মাইনাস দেবো, বিয়োগ করতে বলছি এক্স, এই যে মাইনাস, এই যে কত -1, এই যে মাইনাস করলাম। ওকে দ্যাটস ইট। এবার বিয়োগ করতে হবে কত -5, -1 সে প্লাস, -1 সে প্লাস, -1 সে প্লাস আসলো। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত পাবো -4, আর এখানে পাবা x + 5, আর এখানে -1 এটা। তাহলে এই যে দেখো 4 সেম নাম্বার আসছে, আমি তো বললাম এই যে পিপি সেম নাম্বার আসছে। তাহলে এটা কি লেখা যায় x + 5 মডুলাসটা সবসময় কার ছোট হবে, 4 এর চেয়ে ছোট। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এই আর খুবই ইজি। তাহলে x + 5 এটা আমরা পরবর্তী প্রবলেম যাই। এটি দ্বিঘাত সমীকরণের মূল। আচ্ছা এই মূলটা যদি আমি আলফা বলি, এই মূলটা কত দেখো তো, √5 - 1। এটা কি জটিল না? তাহলে আলফা ইকুয়াল টু এটা কি লেখা যায় √5 * i² - 1। তাহলে আলফার মান কত আসে 5i √5 * i - 1, এটা না? তাহলে এটা এখন তুমি, এটা কার মান, x এর মান, মূল যেহেতু। আচ্ছা দ্বিঘাত সমীকরণ মূলগুলো সবসময় কি অনুবন্ধী অবস্থা থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এটা যে একটা মূল হয়, এর আরেকটা মূল মাস্ট এটাই হবে, এটাই হবে এই √5i - 1 অনুবন্ধী, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হয়। তো এটাকে এখন তুমি জানা রাখতে পারো কেমনে, x এই যে বাস্তব সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবে, x + 1 = √5i হলো, স্কয়ার করে দিবা, x + 1 হোল স্কয়ার এখানে √5 স্কয়ার মানে 5i²। তাহলে x² + 2x + 1 কত পাবো, এখানে -5 একদিকে নিয়ে আসি, x² + 2x + 1 + 5 = 0। তাহলে x² + 2x + 6 আরো অন্যভাবে করতে পারো, কিভাবে, আলফা বিটা পাইছো না, তাহলে এইভাবে করতে পারো, x² - মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল, একটু হলো বড় হয়তো। তো এইভাবে তুমি ইজিলি করবে, যেটা তোমার পছন্দ হয় তুমি সেটাই করবা। তো আমার মতে এটা দিয়ে ইজি আর কি, এত কিছু এক্সপ্লেন করার দরকার নেই তো তোমার, তুমি তো আনসার করবা, এই তো দ্রুত হয়ে যাবে এটা আনসার। আমরা পরবর্তীটা চলে যাই। এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমি আগে একটু বুঝাইনি, ax² + bx + c = 0। এর যদি দুইটা মূল হয়, একটা আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা লিখতে পারি আলফা + বিটা - b/a, অর্থাৎ x এর সহগ বাই x² এর সহগ। মূলদ্বয়ের গুণফল তাহলে এখানে লেখা যায় c/a। তাহলে এখানে তুমি যদি এখন লিখো এটা লেখা যাবে, এবং মূলদ্বয়ের বর্গের সমষ্টি জানতে চাইছে। তাহলে এর মূল আমি দুইটা ধরলাম, একটা আলফা আর একটা বিটা। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, আলফা + বিটা = b এর মান কত, -2 +2/3। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, তাহলে কত আসবে c/a 1/3 পাইলাম। এবার কি চাইছে আমার, মূলদ্বয়ের বর্গের সমষ্টি আলফা² + বিটা²। তাহলে এগুলা মান জানি, এগুলা মান প্রকাশ করতে হবে, আলফা + বিটা হোল স্কয়ার - 2 আলফা বিটা। তাহলে আলফা + বিটার মান কত, 2/3 এর উপর স্কয়ার -2/3। তাহলে এখানে কত পাচ্ছ, 4/9 - 2/3। তাহলে লসাগু যদি করি 9 আসতেছে, তাহলে এখানে 4 - 3 × 3 = 9, 2 × 6। তাহলে এখানে আমরা আলফা² + বিটা² পাচ্ছি -2/9। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আমি রিপ্লাই দিয়ে দেবো। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলছে যদি এবি বাস্তব সংখ্যা হয়, সি ইকুয়ালিটিটা বলা আছে হয়, তবে কখন এই ঘটনা ঘটবে, মানে এবির একটা রিলেশন চাইছে। ওকে দ্যাটস ইট। তো আমরা কন্ডিশন গুলো কাজে লাগাই, সি এটা দেন, সি এর পরিবর্তে কি বসাইতে পারি, এবি বসাই দাও, এবি। তাহলে এখানে একদিকে নিয়ে আসো, এবি - a 0। তাহলে এ যদি কমন নেই, বি - 1 0। তাহলে এখানে কি, এখানে কি, দুইটার গুণফল শূন্যের চেয়ে ছোট, দুইটার গুণফল শূন্যের চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে এখানে এটা, এটাকে কি হইতে হবে, এটাকে তোমার শূন্যের চেয়ে ছোট হইতে হবে, আর বি - 1 এরকম, ঠিক আছে, বি - 1 এরকম আসলো। তাহলে এখানে আমাদের দেখো এরকম আসতেছে, এটা হবে 1 এর চেয়ে বড়, আর এটা হবে শূন্যের চেয়ে ছোট। বুঝা গেছে, এই একটা কন্ডিশন আমরা পাইলাম কিন্তু এখান থেকে, তখন এইটা স্যাটিসফাই হবে। আরো একটা আছে, এই যে সি
সি এর পরিবর্তে কি লেখা যায় এবি, আর এ বি মাইনাস বি 0, তাহলে এ মাইনাস 1 ইন্টু কি বি 0, তাহলে বিটা কি হবে শূন্যের চেয়ে ছোট হবে, এন্ড এ মাইনাস 1 শূন্যের চেয়ে ছোট হবে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এটা কি হবে 1 এর চেয়ে ছোট হবে। তাহলে একবার দেখো এর মানটা এটা আসতেছে, বাট এটা আসছে, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে এটা 1 এর চেয়ে ছোট হবে, আর এটা শূন্যের চেয়ে ছোট হবে, নেগেটিভ গুণ হয়ে এটা আসবে, তাহলে এটা। তাহলে এখন দুইটাকে যদি তুমি কলাপ করো, এখানে এর কন্ডিশন গুলো যদি কলাপ করো, তাহলে এর মানটা আসবে 1 এর মধ্যে। দুইটার কমন রিজনটা আমাদের নিতে হবে, ঠিক আছে। আর এটা আসতেছে 0 থেকে, এটা আসতেছে, রেজাল্ট হবে কোনটা আমাদের, ঠিক আছে। এখানে বলছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে এটার একটা বৃত্ত নির্দেশ করে ব্যাসার্ধ মান বসাই দেবো, কিছু করার নাই। 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, আর এখানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 মডুলাস এটা। তাহলে 2x মাইনাস 1 বাস্তব অংশ একসাথে করলাম, প্লাস 2iy, আর এদিকে x মাইনাস 2 প্লাস iy। মডুলাস কেমনে বের করব, রুট ওভার i এর স্কয়ার, অর্থাৎ আর বাস্তব অংশ স্কয়ার, 2x মাইনাস 1 এর উপর হোল স্কয়ার প্লাস 2y যে কাল্পনিক অংশ স্কয়ার, আর এদিকে রুট ওভার x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 3y স্কয়ার। দুই দিকে স্কয়ার করে দিই, তাহলে এখানে কত পাবা, স্কয়ার করে দাও 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার, স্কয়ারটা মিসিং হয়ে গেছে। আর এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার, ঠিক আছে হইলো। এদিকে বাদ দিই, তাহলে এখানে কত থাকে 3x স্কয়ার, আর এখানে এটা বাদ দিলে এখানে থাকে 3y স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এটা কাটা যায়। তারপর এখানে আমার কত থাকে 1, এদিকে মাইনাস 4 আসলে কত হবে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা পাইলাম না, এর কি ব্যাসার্ধ জানতে চাইছে, এর ব্যাসার্ধ জানতে চাইছে। তাহলে এটা কি 3 কমন নিয়ে লেখা যায় কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার, কারণ আমরা বৃত্তে এটা জানি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এখানে এইচ আর কে এটা হলো কি কেন্দ্র, আর আরটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধের মান কত 1, খুব ইজিলি করে ফেললাম। পরবর্তী কোশ্চেন, এটা 19 একটা প্রবলেম, সমান্তর ধারা মনে হচ্ছে 1 3 5 কমন ডিফারেন্স। তাহলে প্রথম পদ 1 এবং কমন ডিফারেন্স ডি এর মান কত, কতগুলো পদ আছে আমরা জানি না। এ এন তম পদটা আমাদের জানা আছে 1 0 0 1, তাহলে আমরা জানি এ এন তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, এটা আমার বের করতে হবে। এ এন এর মান কত 1 0 0 1, আর এখানে কত 1 প্লাস এন মাইনাস 1, ডি এর মান কত 2, তাহলে 2 ইনটু এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু এদিকে বিয়োগ করলে কত পাবা 1000 পাবা, তাহলে 2 কিন্তু এখানে কত আসে 500, তাহলে n ইকুয়াল টু কত পাবো 501, 501টা পদের সমষ্টি কত। তাহলে এখন s ইকুয়াল টু আমরা কি জানি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা। তাহলে n বাই 2 মানে কত 501 ডিভাইডেড বাই 2, আর এখানে 2a 2 কে 2 প্লাস 501 মাইনাস 1, তাহলে কত আসে 500 ইনটু কত, তাহলে 501 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 1000 1000 কত আসে 1002, তাহলে এটা এটা গুণ করলে কত আসে 501, তাহলে তুমি চিন্তা করো আচ্ছা আমরা করেই ফেলি এটা 501 501, আমরা গুণ করি 5 এ একে এটাই আসবে, 0 দিয়ে গুণ করলে 0 0 0, তারপর 5 দিয়ে দুইটা 0 দিয়ে দিই, 5 এ একে 5 5 0 0 5 5, তাহলে এটা পাবো 1 0 এন 0 হাতে 1 25 1 0 0 1 25 1 0 0 1 1। তো আশা করি বুঝতে পারছো আজকে কোশ্চেনটা, এটা ভালো করে যদি আয়ত্ত করো, এই যেগুলো আমি বলছি এখানে সবগুলো যদি ভালো মতো তুমি আয়ত্ত করে থাকো, আশা করা যায় আগামী কালকে ডি ইউনিটের যে এক্সামটা আছে তুমি অনেক কিছু কমন পেয়ে যাবা, এটা ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবা। আর আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাইছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবা, কমেন্ট করে জানাবা,
ভিডিওর কোনো অংশে যে বুঝতে সমস্যা হয়, মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও ভুল হতে পারে, আমিও ভুলের মধ্যে নয়। ওকে, তাহলে আমাকে জানাবা কমেন্ট করে, আমি এটা সঠিক করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগে তো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, যারা বিশেষ করে আগামীকাল পরীক্ষা দিবে তাদের জন্য এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তুমি যদি তাদের উপকার করো তাহলে আল্লাহ তোমাকে উপকার করবে। ঠিক আছে, এই আর কি। তাহলে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আমরা এর বাইরেও আরো গুচ্ছ, যেহেতু সামনেই পরীক্ষা, আমরা গুচ্ছেরও বিগত বছরের কোশ্চেন গুলা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের চ্যানেল থেকে, তাহলে তোমরা এগুলা পাবা। তো ঠিক আছে, আর তোমরা বি ইউনিটে যে পরীক্ষা দিবা এই পরীক্ষার কোশ্চেনেরও সমাধান আমাদের এই চ্যানেল থেকে পাবা এবং ফেসবুক পেজ থেকে পাবা। তো ঠিক আছে, আমাদের চ্যানেলটা ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও তোমরা লাইক করে পাশে থাকতে পারো, সেখানেও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা আপলোড করে থাকি। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।